Assalamu alaikum, dear students. শুনতে পাচ্ছ কি না তোমরা একটু আমাকে জানিয়ে দিবে প্লিজ। আমি একটু চেক করতেছি আমার সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা, আমার ল্যাপটপটা ঠিকমতো কাজ করতেছে কিনা। কাইন্ডলি একটু জানিয়ে দাও তোমরা যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, অ্যাঙ্গেলটা আমার ঠিক আছে কিনা। ল্যাপটপটা ঠিকমতো কাজ করতেছে কিনা কাইন্ডলি একটু জানিয়ে দাও তোমরা। ওকে, আমার মনে হচ্ছে শোনা যাচ্ছে, আমি চেক করেছি। সো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো রয়েছো। আমি আল্লাহর রহমতে ভালো রয়েছি। বরাবরের মতো আমি আজকেও হাজির হয়েছি তোমাদের ইংরেজির সেকেন্ড পার্ট নিয়ে। বিশেষ করে তোমরা যারা এইচএসসি 2025 সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য আমি আজকে চলে এসেছি এবং আজকে আলোচনা করব তোমাদের 2 নম্বর প্রশ্ন নিয়ে। তোমাদের কোশ্চিনে যে 2 নম্বর প্রশ্ন রয়েছে, সাম সুইটেবল ইউজেস অফ ফ্রেজেস, এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো গতদিনে আমি বেশ কিছু আলোচনা করেছিলাম, কয়েকটা ফ্রেজেস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আরও বেশ কয়েকটি ফ্রেজ নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আজকের লাইভটি সরাসরি দেখছো, তোমরা কাইন্ডলি একটু শেয়ার করে দাও তোমাদের এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো যাতে সবাই এই ক্লাসটিতে জয়েন করতে পারে এবং অনেক কিছু শিখতে পারে। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আচ্ছা, তো দেখো বেশ কিছু একবারে সহজ একটা টপিক আমরা আজকে আলোচনা করব। তোমাদের গ্রামারের একেবারে সহজ টপিক। তোমরা সবাই বলে থাকো যে স্যার এই টপিকটা একটু সহজ, তবে বেশ কিছু ক্রিটিক্যাল বিষয় রয়েছে। আমি গতকালকে সেগুলো আলোচনা করেছি, যেগুলো নিয়ে একটু বেশি সন্দেহ ছিল। গতকালকে আমি তো ক্লারিফাই করে দিয়েছি। তো আজকে আরও যেগুলো সহজ যে ফ্রেজগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো যে আর প্রথমে রয়েছে কি, যে আর অথবা ওয়াজ অথবা ওয়ার বর্ন এর ব্যবহারটা আমরা কিভাবে করতে পারবো, বা ওয়াজ বর্ন, বিশেষ করে ওয়াজ বর্ন। হ্যাঁ, সবসময় আমরা দেখে থাকি যে ওই টেবিলে যে 10টি শব্দ থাকে, যে ফ্রেজেস থাকে, তার মধ্যে ওয়াজ বর্ন থাকে। তো ওয়াজ বর্ন কখন আমরা ব্যবহার করব সেই কৌশলগুলো আমরা একটু জেনে নিই। দেখো তোমার সেই শূন্যস্থানে যদি বা ফিল ইন দ্য গ্যাপসে যদি কোনো ধরনের ক্লু দেওয়া থাকে, যেমন ধরো যে জন্মগ্রহণ করা, তারপরে কোনো একটা ডেট অফ বার্থ দেওয়া আছে, সাল দেওয়া আছে, কোনো একটা তারিখ দেওয়া আছে, বা কোনো একটা স্থানের নাম দেওয়া আছে, তখন কিন্তু আমরা এই ওয়াজ বর্ন এই ফ্রেজটি ব্যবহার করব। তোমরা যখন সেন্টেন্সের শেষে দেখবে যে কোনো একটা তোমার স্থান বা লোকেশন দেওয়া আছে, যেমন ইন ঢাকা, ঠিক আছে, ইন ঢাকা যখন তোমরা দেখবে তখন তোমরা বুঝবে যে অবশ্যই হয়তো কোনো একটা ব্যক্তি কোনো একটা জায়গায় জন্মগ্রহণ করেছে, যার কারণে একটা প্লেসের নাম দেওয়া আছে। তখন তোমরা একেবারে এই ওয়াজ বর্নটাকে এই শূন্যস্থানে এখানে বসিয়ে দিবে, তাহলে দেখবা যে তোমাদের এই ফিল ইন দ্য গ্যাপসটা হয়ে গেছে ইনশাল্লাহ। তো আরও বেশ কিছু টপিক রয়েছে, আরও কিছু ক্লু রয়েছে, আমরা একটা একটা উদাহরণ দেখব। দেখো আমি কিন্তু সুন্দর করে তোমাদের এই সেন্টেন্সের মানেটাও লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আরও বেশ কিছু উদাহরণ আমরা দেখে নেব। চলো, যে জন ওয়াজ বর্ন অন 2 জুন 2021, অর্থাৎ জন কখন জন্মগ্রহণ করেছিল, যে তোমার জুন মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছিল। দেখো কোনো একটা ডেটের পূর্বে কিন্তু প্রেপোজিশন কি বসে, ওয়ান বসে। তোমরা কিন্তু এখানে দেখবা তোমাদের 1 নম্বর যে প্রশ্ন রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সেখানে প্রিপোজিশনের ব্যবহার কিন্তু রয়েছে। তো এখান থেকে আমরা যে শুধু ফ্রেজ শিখবো তা না, ফ্রেজের শেখার সাথে সাথে অন্যান্য টপিকের যে মিল রয়েছে সেগুলো আমরা আলোচনা করে নেব। যেমন এখানে রাইট ফর্ম ভার্বসের মানে আলোচনাটা করে নিতে পারি, তাহলে দেখবে যে তোমার মানে সব ধরনের নলেজটা আমরা এই টপিক থেকে পেয়ে যাব বা নিতে পারবো। আচ্ছা, তো ওয়াজ বর্ন কেন দিয়েছি, এখানে ওয়াজ বর্নটা কেন দেওয়া হলো, যে জন
মনে করো এইটুকু নেই, জন ড্যাশ 1 জুন 2021, অর্থাৎ জন 2001 সালের জুন মাসে জন্মগ্রহণ করেছে। এই যে যখন আমরা একটা ডেট দেখতে পেলাম, একটা বার্থ ডেট দেখতে পেলাম, ঠিক আছে, তখন আমরা কি ব্যবহার করব? ওয়াজ বর্নটা ব্যবহার করব। এটা একটা ক্লু ছিল যে তোমার কোনো একটা ডেট দেওয়া থাকলে আমরা তবুও ওয়াজ বর্ন ব্যবহার করবো। আবার যদি কোনো একটা স্থান দেওয়া থাকে, লোকেশন দেওয়া থাকে যে অমুক জায়গায় জন্মগ্রহণ করেছে, তবুও আমরা এই ফ্রেজটি ব্যবহার করব। ওকে, আরও বেশ কিছু উদাহরণ রয়েছে, আমরা এগুলো দেখব। দেখো আবার এখানে বলতেছে, এটা বিট আমার কাস্টারটা, হ্যাঁ দেখো যে শারীরিক বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করা বোঝালে, অর্থাৎ কেউ হয়তো অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে বা কার হয়তো একটা হাত নেই, তো তাদের ক্ষেত্রে বোঝানোর জন্য আমরা এই ওয়াজ বর্নটাকে ব্যবহার করতে পারি। তো কীভাবে ব্যবহার করব? এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, ঠিক আছে। স্ট্রাকচার আমরা যদিও সবসময় মনে রাখতে পারি না, অনেকগুলো স্ট্রাকচার মনে রাখা যায় না, আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আমাদের স্ট্রাকচারটা আর তোমার মুখস্থ করতে হবে না। তো দেখো এখানে একটা উদাহরণ সেট করা হয়েছে, আমি সেট করে দিয়েছি। The hundreds of children are born blind every year. এর মানেটা কি হচ্ছে? প্রতি বছর শত শত শিশু অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। তো দেখো এই যে ব্লাইন্ড এভরি ইয়ার, এই যে অন্ধ হয়ে জন্মগ্রহণ করে, ঠিক আছে, তো একটা মানে শারীরিক বিকলাঙ্গ বোঝাচ্ছে। তো এই ধরনের বাক্যে আমরা কি ব্যবহার করব? ওয়াজ বর্ন অথবা আর বর্ন। কিন্তু দেখো এখানে হান্ড্রেডস অফ চিলড্রেন, সাবজেক্টে কি একবচন না বহুবচন? তোমরা খেয়াল করলে দেখতে পারবা মানে শত শত শিশু, তাহলে কিন্তু আমরা ওয়াজ বর্ন আর দিতে পারবো না, তখন আমাদেরকে বহুবচন ব্যবহার করতে হবে। বি ভার্বের বহুবচন হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সে আর, সেখানে তখন আমরা আর বর্ন দিয়ে দেবো যে প্রতি বছর শত শত শিশু অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। তাহলে এটা একটু ব্যতিক্রম ধরনের ব্যবহার ছিল, তোমরা একটু খেয়াল করবে। এ ধরনের একটু কম আসে, তবে ওয়াজ বর্ন দিয়েই বেশি চলে আসে। আচ্ছা, তারপরে দেখো যে কোনো বিশেষ উদ্দেশ্যে জন্মগ্রহণ করলে তখন আমরা কি করতে পারি? যে তোমার ওয়াজ বর্ন ব্যবহার করতে পারি, ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন ব্যবহার করতে। ওয়ার বর্ন কখন হবে? যখন সাবজেক্টটা বহুবচন হবে এবং টেন্সটা তোমার অতীতকালে হবে, তখন আমরা ওয়ার বর্ন ব্যবহার করতে পারি। তো খুবই কম আছে, রেয়ার এর ব্যবহারটা, তবে ওয়াজ বর্নটাই সবসময় চলে আসে। এখানে একটা উদাহরণ দেখো, শেক্সপিয়ার ওয়াজ বর্ন টু বি এ ফেমাস ড্রামাটিস্ট, ঠিক আছে। তো শেক্সপিয়ার কেন জন্মগ্রহণ করেছিল? একজন বিখ্যাত নাট্যকার হওয়ার জন্য জন্মগ্রহণ করেছিল। তো টু বি এ ফেমাস ড্রামাটিস্ট, তাহলে দেখো একজন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে এবং আমরা জানি যে এখানে তোমার ওয়াজ বর্নটাই একবারে ফিট হবে, তাই আমরা সেখানে ব্যবহার করেছি। আচ্ছা, তারপরে দেখো যে সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক। আচ্ছা দেখো, সক্রেটিসকে হেমলক পানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আচ্ছা, তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে দেখো, এখানে কিন্তু একটা তোমার ক্লজ ব্যবহার করা হয়েছে, এখানে একটা কমা হবে, একটু মিস্টেক্স হয়ে গেছে, ঠিক আছে, এখানে একটা কমা হবে। সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক। হ্যাঁ, এখানে আমরা কি দিতে পারি? যে ওয়াজ বর্ন ইন 1969 বিসি। এখানে বিসি মানে হলো বিফোর খ্রিস্ট, অর্থাৎ খ্রিস্টের জন্মের 469 বছর পূর্বে তোমার কি হয়েছিল? যে এই সক্রেটিস জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই। দেখো উদাহরণ কিন্তু আমি অনেকগুলো দিয়েছি। তো এই ছিল তোমার কি ওয়াজ বর্নের ব্যবহার। কিছু ব্যতিক্রম ব্যবহার আমরা দেখলাম, নর্মালি যেগুলো আসে না, কিন্তু ওয়াজ বর্ন দিয়েই চলে আসে, ঠিক আছে। তোমার ওয়ার বর্ন বা আর বর্ন দিয়েও আমরা দেখেছি। তো সাবজেক্ট যখন বহুবচন হবে এবং প্রেজেন্ট টেন্সে হবে, তখন আমরা আর বর্ন দিতে পারি, এবং সাবজেক্ট অবশ্যই বহুবচন হতে হবে, তাহলে হবে। ওকে, তো এখন আমরা দেখবো, চলো ওয়াজ বর্নের ব্যবহারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমি বেশ কিছু তোমার উদাহরণ দিয়েই বলেছি। আচ্ছা, আর এইগুলো তোমার এই টপিকটা আসলে সহজ, অন্যান্য টপিকের থেকে অনেক সহজ টপিক। তবে যেগুলো কঠিন ছিল আমি গতকালকে এর আগের ক্লাসে আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যদি ক্লাসটি দেখে না থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল রয়েছে তোমার এইচএসসি ইংলিশ অ্যান্ড আইসিটি ল্যাব, ওই চ্যানেলে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে পারবে। তোমার এখানে আইসিটিরও সব ক্লাস ওখানে আমি আপলোড করে দিয়েছি, এবং ইংলিশের ক্লাসগুলো যে ধারাবাহিক ক্লাসগুলো হবে আমি সেখানে আপলোড করে দেবো। তাছাড়া ইংলিশ অ্যান্ড আইসিটি সেন্টার এই পেজে আপডেট অবশ্যই পেতে থাকবে তোমরা ক্লাসগুলোর। ওকে, এবার দেখো, এবার এসছে তোমার, আমরা দেখবো এবার হ্যাভ টু, হ্যাজ টু কখন ব্যবহার করব এবং হ্যাড টু কখন ব্যবহার করব। এই তোমার এই টপিকগুলো যে তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে শুধুমাত্র পাশের জন্য না। তুমি যদি একটু ভালো মতো কথা বলতে চাও কারোর সাথে, বা ইংলিশে কথা বলতে চাও, বা প্রাত্যহিক জীবনে তোমার ফ্রেন্ডের সাথে বা কারোর সাথে কথা বলতে চাও, এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার অসাধারণ ব্যবহার রয়েছে, এবং তোমার কথা বলতে অনেক সাহায্য করবে। হ্যাঁ, ফ্লুয়েন্টলি যদি তুমি কথা বলতে চাও ইংলিশে,
তাহলে এই হ্যাভ টু সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে। শুধুমাত্র যে তুমি পরীক্ষার পাশের জন্য জানবে তা নয় কিন্তু। দেখো এখানে ব্যবহারগুলো আমরা এখন দেখে নেব। হ্যাজ টু কখন ব্যবহার করা হয়? বাধ্যবাধকতা, কোনো একটা কাজ করতেই হবে, ঠিক আছে। আই হ্যাভ টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতেই হবে। আই হ্যাভ টু গো টু কলেজ টুডে, আজকে আমাকে কলেজ যেতেই হবে। ইউ হ্যাভ টু গো টু কলেজ, তোমাকে কলেজ যেতেই হবে, ঠিক আছে। ইউ হ্যাভ টু গো টু উইথ মি, ঠিক আছে, তোমাকে আমার সাথে যেতেই হবে। এই ধরনের যখন বাধ্যবাধকতা হবে তখন আমরা কিন্তু হ্যাভ টু ব্যবহার করব, ঠিক আছে। তো হ্যাভ টু তো ব্যবহার করি যখন আমরা কখন ব্যবহার করব? আয়ের পর আমরা জানি সবসময় হ্যাভ বসে, আয়ের পর তো হ্যাভ টু হবেই। তাছাড়া সাবজেক্ট যখন তোমার ইউ হবে, দে হবে, বহুবচন হবে, তখন আমরা হ্যাভ টু ব্যবহার করব। আর হ্যাজ টু কখন ব্যবহার করব? যখন আমরা দেখব যে সাবজেক্টটা একবচন, সিঙ্গুলার, তখন আমরা হ্যাজ টু ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো মনে করো তোমার বন্ধু রহিম রয়েছে, তাকে প্রতিদিনই বাজারে যেতে হবে, ঠিক আছে। হি হ্যাজ টু গো টু মার্কেট, তাকে বাজারে যেতে হবে টুডে, আজকে বাজারে যেতে হবে। হি হ্যাজ টু বিকজ হি ইজ ভেরি পোর, তাকে বাজারে কিছু বিক্রি করতে হবে, ঠিক আছে। এই ধরনের যদি বাক্যে ব্যবহার করি তখন আমরা হ্যাজ টু ব্যবহার করব। আর হ্যাড টু মানে কি? অতীতকাল, ঠিক আছে। আমরা এর আগে কি করেছিলাম সেটা বুঝাতে আমরা হ্যাড টু ব্যবহার করতে পারি। যেমন আমাকে একটি বই কিনতে হয়েছিল, আই হ্যাড টু বাই এ বুক, আমাকে একটি বই কিনতে হয়েছিল। আমাকে মাঠে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু ফিল্ড, আমাকে মাঠে যেতে হয়েছিল, ঠিক আছে। এখন হ্যাড টু কোনো পার্সন ভেদ আমরা করব না, এখানে সকল পার্সনের ক্ষেত্রে আমরা হ্যাড টু ব্যবহার করব। আয়ের পরে হ্যাড টু, ইউ এর পরে হ্যাড টু, দে এর পরে হ্যাড টু, রহিমের পরে হ্যাড টু, সি এর পরে হ্যাড টু, হি এর পরে হ্যাড টু, সব ক্ষেত্রেই আমরা এই হ্যাড টু ব্যবহার করতে পারি। ওকে, আমি যথেষ্ট বলেছি এ সম্পর্কে, আশা করি তোমরা পরের উদাহরণগুলো দেখে আমরা আরও শিখতে পারবো। দেখো, কোনো কাজ অবশ্যই করতে হবে বা করা প্রয়োজন, এই অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? এখানে একটা গঠন আমি দিয়ে দিয়েছি, দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু, ঠিক আছে। ভার্বের বেস ফর্ম বসবে, সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। যেমন তুমি ডু থেকে ডিড করতে পারবে না, ডু থেকে ডাজ করতে পারবে না, বেস ফর্মটা সবসময় আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। ওকে, এখন দেখো, উই হ্যাভ টু প্রডিউস মোর ফুড। উই হ্যাভ টু মানে আমাদেরকে করতে হবে, কি করতে হবে? প্রডিউস মানে উৎপন্ন করতে হবে, মোর ফুড আমাদেরকে আরও বেশি বেশি খাবার উৎপন্ন করতে হবে। তাহলে হ্যাভ টু, এই যে বাধ্যবাধকতা, এখানে বাধ্যবাধকতা ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো, ভবিষ্যতে কোনো কিছু হতে হবে বোঝালে, ভবিষ্যতে আমাকে কোনো কিছু হতে হবে, তখন আমরা কিন্তু এই হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করতে পারি। আমরা হ্যাড টু ব্যবহার করতে পারি না। হ্যাড টু কখন ব্যবহার করব? পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। দেখো, এ স্টুডেন্ট হ্যাজ টু বি কনফিডেন্ট, ঠিক আছে। আবার দেখো, হ্যাজ টু বি, এখানে তোমার ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে বি ভার্ব। বি মানে হওয়া, যেহেতু আমরা জানি, এখানে বি এর পরিবর্তে তুমি বিকামও দিতে পারো, কোনো সমস্যা হবে না। এই স্টুডেন্ট হ্যাজ টু বি কনফিডেন্ট টু পাস দ্য এক্সাম, একজন ছাত্রছাত্রীকে আত্মবিশ্বাসী হতে হবে পরীক্ষায় পাসের জন্য, মানে হতে হবে, অবশ্যই হতে হবে, বাধ্যবাধকতা, ঠিক আছে। তাহলে এখন দেখো, টু বি, হ্যাজ টু বি, তাহলে আমি এখানে হ্যাজ টু বি কেন দিলাম? দেখো, আমি তো এখানে হ্যাভ টু বি দিতে পারতাম। এর কারণ হচ্ছে তোমার সাবজেক্ট দেখো, তোমার থার্ড পারসন সিঙ্গুলার, এই স্টুডেন্ট, ঠিক আছে, একজনকে বোঝানো হয়েছে, যার কারণে আমরা এখানে হ্যাজ টু দিয়েছি। এখন তুমি ইচ্ছা করলেই এখানে হ্যাভ টু দিতে পারবে না, হ্যাভ টু এখানে দিতে পারবে না। যখন প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে তখন তুমি এখানে হ্যাভ টু দিতে পারবা, এবং আয়ের পরে আমরা জানি সবসময় ফার্স্ট পারসন আয়ের পরে হ্যাভ ব্যবহৃত হয়, তখন আমরা হ্যাভ টু ব্যবহার করব। ওকে, এবার চলে এসো, দেখো, হ্যাড টু এর ব্যবহার মানে কোনো একটা কাজ আমাকে করতে হয়েছিল, বাধ্য হয়ে কোনো একটা কাজ আমাকে করতে হয়েছিল, তখন আমরা হ্যাড টু ব্যবহার করব। আচ্ছা, দেখো, আই হ্যাড টু টেক এ ট্যাক্সি টু গো টু কলেজ, কলেজে যাওয়ার জন্য আমাকে একটি ট্যাক্সি নিতে হয়েছিল। আই হ্যাড টু টেক, ঠিক আছে, আই হ্যাড টু টেক এ ট্যাক্সি টু গো টু কলেজ ইয়েস্টারডে, গতকালকে কলেজে যাওয়ার সময় আমাকে একটি ট্যাক্সি নিতে হয়েছিল। ওকে, দেখো, আমি বাংলাটা এখানে লিখে দিয়েছি। আমি চেষ্টা করতেছি তোমাদের সমস্যাটা হচ্ছে যে তোমরা বাংলাটা অনেক সময় বুঝতে পারো না, বা অনেক সেন্টেন্স এখানে থাকে, বিভিন্ন গাইডে দেখবে যে তোমাদের বাংলাগুলো করে দেওয়া থাকে না, বা বিভিন্ন ওয়ার্ড মিনিং দেওয়া থাকে না। আমি কিন্তু প্রতিটা সেন্টেন্সের চেষ্টা করতেছি যে তোমাদের ওয়ার্ডগুলো বলে দেওয়া এবং সেন্টেন্সের মানেটাও বলে দেওয়া, যাতে তোমাদের মনে থাকে এবং তোমাদের পরিশ্রমটাও কমে যায়। তোমরা অনেকেই বিভিন্ন অ্যাপস থাকে তোমাদের মোবাইলে, কিন্তু তোমাদের এখন দেখা যায় যে
ডিকশনারি থাকে না যে অলসভাবে বসে থাকো, বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে থাকো, গেম খেলো, কিন্তু এখনকার ছেলেমেয়েদের কাছে তোমার ডিকশনারি থাকে না। আমরা কিন্তু একসময় দেখেছি যে আমাদের কাছে বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি থাকতো, ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি থাকতো, কিন্তু এখন তোমাদের কাছে কিছুই থাকে না, শুধু গেম দেখা যায় যে গেমের অ্যাপস ডাউনলোড করা আছে। তো আমি তোমাদের বলবো যে ভালোভাবে ইংরেজি শিখতে চাইলে বা কথা বলতে চাইলে তোমাকে প্রতিদিনই একটা দুইটা করে ইংরেজি শব্দ মুখস্থ করতে হবে। একটা করে যদি তুমি প্রতিদিন একটা করে ইংরেজি শব্দ মুখস্থ করো, তুমি দেখবে 365 দিনে 365টি ইংরেজি শব্দ তোমার আয়ত্ত হয়ে গেছে। ওকে, এবার দেখো, এখন আমরা দেখব সিন্সের ব্যবহার। এই সিন্স এবার তোমার রাজশাহী বোর্ডে এসেছিল, সিন্সের ব্যবহারটা আমরা দেখে নেব। সিন্সের অনেক ব্যবহার রয়েছে। সিন্সের ব্যবহার প্রিপোজিশন হিসেবে সিন্সের ব্যবহার রয়েছে, অ্যাডভার্ব হিসেবে রয়েছে, তারপর কনজাংশন হিসেবে রয়েছে। আজকে আমরা দেখব সিন্সের কনজাংশন হিসেবে এর ব্যবহারটা কেমন। ওকে, স্ট্রাকচার 1 দেখো, এর দুইটা স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচার অনেক স্ট্রাকচার রয়েছে, তবে তোমাদের এইচএসসি সিলেবাসে দুইটা স্ট্রাকচারকে ফলো করে কোশ্চিনটা করা হয়। ঠিক আছে, ওই যে দুইটা স্ট্রাকচার ফলো করে কোশ্চিনটা করা হয়, আমি আজকে সেই দুটো স্ট্রাকচার নিয়েই আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, প্রথম স্ট্রাকচারটা হলো যে প্রেজেন্ট ইনফিনিট। প্রথম সেন্টেন্সটা সিন্সের পূর্বে যেহেতু কনজাংশন হিসেবে সিন্স ব্যবহৃত হচ্ছে, সিন্স কিন্তু তোমার বাক্যের মধ্যখানে এখানে বসবে এবং সামনে তোমার প্রথমে থাকবে কোন টেন্স। দেখো, প্রথম স্ট্রাকচারে বলতেছে প্রথমে থাকবে তোমার এই যে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে সিন্স বসবে এবং পরের সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ তুমি যদি দেখো যে প্রথম সেন্টেন্সটা রয়েছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিটে বা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্টে, ঠিক আছে, এবং পরের সেন্টেন্সটা রয়েছে পাস্ট ইনডিফিনিটে, তাহলে তুমি সিন্সের কথা চিন্তা ভাবনা করতে পারো। আমরা এখন উদাহরণ দেখব। দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা। এর মানেটা কি হলো? দেখো, যে অনেক বছর হয়ে গেল যখন আমি ঢাকা এসেছিলাম, বা ঢাকা আসা আমার অনেক দিন হয়ে গেল। তুমি যদি আক্ষরিক অর্থে এর বঙ্গানুবাদ না করো তাহলে বলতে পারো যে ঢাকা আসা আমার অনেক দিন হয়ে গেল। ঠিক আছে, তো দেখো এখানে একটা সেন্টেন্স তুমি খেয়াল করো, এটা কিন্তু তুমি বলতে পারো যে এক ধরনের তোমার রাইট ফর্ম ভার্বসেরও ব্যবহার এখানটা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? দেখো, প্রথম সেন্টেন্স আছে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে ইজ রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তো রাইট ফর্ম অফ ভার্বসের কিন্তু এই ব্যবহারটা চলে আসতে পারে। তাহলে তখন কিন্তু সিন্স দেওয়াই থাকবে, তোমাকে তখন দেওয়া থাকবে কাম। তখন তুমি কামকে কি করবা? হ্যাজ কাম বা কেম, হ্যাভ কাম করবা না। তুমি খেয়াল করবা সিন্সের প্রথমে যে তোমার ভার্বটা রয়েছে, ফাইনাইট ভার্বটা রয়েছে, সেটা কোন টেন্সে রয়েছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে তুমি সিন্সের পরে যে তোমার সেন্টেন্সটা থাকবে, যে ক্লজটা থাকবে, ঠিক আছে, সেটা কি করবে? তুমি পাস্ট ইনডিফিনিট করবে। এখানে সেটাই প্রমাণ করেছে। আচ্ছা, তাহলে তোমরা আশা করি ক্লিয়ার হয়েছো। যদি প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরের সেন্টেন্সটা হবে কিসে? তোমার পাস্ট ইনডিফিনিটে। আর এই ধরনের সেন্টেন্সে আমরা যদি দেখি যে সিন্স এই জায়গাতে কোনো একটা কিছু নেই, বা এখানে তোমার ফিল ইন দ্য গ্যাপস করতে বলা হয়েছে, তোমার পূরণ করতে বলা হয়েছে শূন্যস্থান, তাহলে তুমি সিন্সটাকে খুঁজবা যে সিন্সের ব্যবহার কখন। তুমি মনে করবা যে এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট তারপরে পাস্ট ইনডিফিনিট, তাহলে সিন্স দিলে এর মানেটা যায় কিনা, এর অর্থটা সামঞ্জস্যপূর্ণ হয় কিনা, তখন তুমি এই সিন্সটা ব্যবহার করবে। দেখো, আমি এখানে বাংলা মানেটা সুন্দর করে লিখে দিয়েছি। যদি তোমার কোনো বুঝতে সমস্যা হয় বাংলা মানেটা দেখে তোমরা একটু বোঝার চেষ্টা করবে অবশ্যই। ওকে, তারপরে দেখো মেনি ডেজ হ্যাভ পাসড, অনেক বছর অতিক্রান্ত হয়ে গেল, সিন্স হার মাদার ডাইড, তার মা মারা যাওয়ার অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। ঠিক আছে, মেনি ডেজ হ্যাভ পাসড মানে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে যখন তার মা মারা যাওয়ার, মানে তার মা মারা যাওয়ার অনেক দিন হয়ে গেছে। হ্যাভ পাসড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তোমরা বুঝতেই পারছো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে এখানে, তাহলে পরেরটি কি হবে? অবশ্যই পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখো, এই যেখানে মাদার ডাইড, এখানে তোমার হ্যাভ ডাইড, হ্যাজ ডাইড বা হ্যাড ডাইড কিন্তু হয়নি। কি হয়েছে? শুধুমাত্র ডাইড হয়েছে। বুঝতে পেরেছো? মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তোমাদেরকে অবশ্যই টেন্সের গঠনটা মুখস্থ রাখতে হবে, কারণ এই টেন্স নেই কোথায়, তোমাদের কোশ্চেনের কোন জায়গায় টেন্সের ব্যবহারটি নেই। তো তোমাদের 12টি টেন্সের গঠন, তোমার 4 × 48টি গঠন তোমার মনে রাখতে হবে। অর্থাৎ একটা টেন্সের গঠন মনে রাখলেই এতগুলো গঠন মনে রাখতে হবে না। কিন্তু তোমার ন্যারেশন বলো বা তোমার রাইট ফর্ম অফ ভার্বস বলো, রাইট ফর্ম অফ ভার্বস মানে কি? টেন্স।
রাইট ফর্ম অফ ভার্বস মানেই টেন্স, টেন্সের ব্যবহার ছাড়া রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু পূর্ণ হবে না। সো তোমরা অবশ্যই যারা এইচএসসি স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য প্রথম কাজ হলো যে টেন্স এবং সেন্টেন্স এই দুটি টপিক একেবারে নখদর্পণে থাকবে, এবং গঠনগুলা বিশেষ করে তোমার সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এর গঠনগুলা কীভাবে রূপান্তর করা হয় এগুলা, তারপরে তোমার অর্থগতভাবে 5 প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এইগুলা তোমার গঠন সহকারে তোমার ভিতরে থাকতে হবে, তাহলে তুমি এগুলো বুঝতে পারবে। না হলে আমি হয়তো এগুলো বলবো যে স্যার কী বলতেছি, এটা কোন টেন্স, আমি এটা বললাম পাস্ট টেন্স, তোমার পাস্ট টেন্সের গঠনটাই তোমার মনে নেই, তাহলে তুমি কি করে তুমি এটা ব্যাখ্যাটা বুঝবে? তাহলে কিন্তু হবে না। তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন জানো না, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন জানো না, তাহলে কিন্তু হবে না, তুমি কিছুই বুঝতে পারবে না। তার উপর কি যে প্রতিটা ওয়ার্ডের তোমার মানে জানতে হবে, মানে তুমি শুধু যে মুখস্থ করে বসিয়ে দিবে তা কিন্তু হবে না, এর ভেতরে অনেক কাহিনী আছে, ঠিক আছে? তো যতটুকু পারা যায় শর্ট টাইম, তোমাদের যেহেতু একেবারেই সময় কম, 2 মাস সময় রয়েছে, এখন প্রায় 58 থেকে 59 দিন সময় রয়েছে, তো আমি চেষ্টা করব যে প্রতিটি টপিকই কাভার করার, মানে শর্টে কাভার করার, এবং যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ তোমার যে টপিকগুলো, যে রুলসগুলা, হ্যাঁ সেই রুলসগুলো আমি আলোচনা করব। মানে আশেপাশে যে রুলস যতটা গুরুত্বপূর্ণ নয়, আমি সেই রুলসগুলো কিন্তু অ্যাভয়েড করব। একবারে টপ লেভেলের যেগুলো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট রুলস, আমি সেগুলো আলোচনা করব। তো এই যে দেখো, তোমার ফ্রেজেস জানার জন্য কিন্তু আরও অনেকগুলো রুলস রয়েছে, তো সব ফ্রেজেসগুলো কিন্তু আমি এখানে আলোচনা করব না, যেগুলো একেবারে প্রতিটা বোর্ডে এসেছে, বোর্ড কোশ্চেন অনুযায়ী টপ লেভেলের কোশ্চেনগুলো আমি এখানে তুলে ধরে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় এবং খুব সহজে উত্তর করতে পারো। ওকে, দেখো এবার আমরা স্ট্রাকচার 2 দেখব। স্ট্রাকচার 2-এ কি বলছে দেখো, যে প্রথম সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয়, প্রথম সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে সিন্স এর পরের সেন্টেন্সটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে? এটা যদিও মনে হচ্ছে যে আমরা ফ্রেজ না শিখে মনে হচ্ছে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখতেছি, হ্যাঁ এরকম একটা আবহ চলে আসতেছে, সমস্যা নেই, আমাদের একসাথে দুটি কাজই করা হয়ে যাচ্ছে, হ্যাঁ আর এটা অনেকে একটু আলাদা, নর্মাল ও কোশ্চেনগুলো থেকে আলাদা, আর এটা কিন্তু রাজশাহী বোর্ডে এবার এসেছে, রাজশাহী বোর্ডে এসছে, আরও বেশ কয়েকটা বোর্ডে তোমার সিন্সের ব্যবহারটা এসছে। তো দেখো প্রথম আমি যে এক্সাম্পলটা এখানে সেট করছি, দেখো যে মেনি ইয়ার্স পাস্ট, অনেক বছর হয়ে গেল, মানে অতিক্রান্ত হয়ে গেল, সিন্স আই হ্যাড মেট হার লাস্ট, ঠিক আছে? তো তুমি দেখো মেনি ইয়ার্স, অনেক বছর, কি হয়েছে? পাস্ট, এটা হলো তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। সিন্স তারপরে তাহলে কি হবে? তোমাকে এখানে যদি মিট থাকতো, আমি মনে করো এখানে তোমার রাইট ফর্ম অফ ভার্বসই আলোচনা করে ফেললাম, সাপোজ মনে করো এখানে মিট দেওয়া আছে, মিট মানে ভি অন, যেটা প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে এখানে, তো তাহলে তুমি এখানে কি দিতা? তুমি দেখবা যে সিন্সের পূর্বে পাস্ট টেন্স রয়েছে, সিন্সের পূর্বে পাস্ট টেন্স রয়েছে, তাহলে আমাকে এরপরে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে একটি বাক্য রচনা করতে হবে, ঠিক আছে? যার কারণে দেখো এই সিন্স কিন্তু তোমাদের এই ফ্রেজে এখানে দেওয়া থাকবে না, এখানে একটা শূন্যস্থান এইভাবে থাকবে, এটা ঢেকা, মানে মনে করো এখানে কিছু নেই, দেখো মেনি ইয়ার্স পাস্ট, তারপরে একটা শূন্যস্থান আছে, আই হ্যাড মেট হার লাস্ট, মানে অনেক বছর হয়ে গেল শেষবার আমি তার সাথে দেখা করেছিলাম, এরকম একটা বাংলা মানে এখানে চলে আসতেছে। তখন তুমি কি করবা? এটা দেখবা, আর এটা দেখবা, এইটা দেখে তুমি অবশ্যই সেখানে সিন্স বসিয়ে দিবা। তো এইটা ছিল তোমাদের সিন্সের আলোচনা। আরও কয়েকটি উদাহরণ আছে, আমি একটু দেখিয়ে দিই তোমাদের, আশা করি তোমরা বুঝতে পারছো, দুটো স্ট্রাকচারে আমি তোমাদের বলে দিয়েছি। আর যদি বুঝতে না পারো একটু ভিডিওটা পজ করে তোমরা পরবর্তীতে দেখে নেবে, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবে। ওকে, আর একটি উদাহরণ আমরা দেখবো, দেখো ইট ওয়াজ লং ড্যাশ, ঠিক আছে? ইট ওয়াজ লং ড্যাশ, এটা তোমার রাজশাহী বোর্ড 2024-এ আসছিল, এবার আসছে এই কোশ্চেনটা। ইট ওয়াজ, এটা কিন্তু ওয়াজ কিন্তু দেওয়াই আছে, আমি একটু রেড কালি দিয়ে লাল কালি দিয়ে বলে দিয়েছি যে এটা ওয়াজ আর এটা হ্যাড, এটা কিন্তু তোমার কোশ্চেনে দেওয়াই থাকবে, তোমার কোশ্চেনে দেওয়াই থাকবে। এখন তোমাকে বুঝতে হবে যে ইট ওয়াজ লং ড্যাশ, লং সিন্স, হ্যাঁ অনেক দিন হয়ে গেল, আই হ্যাড মেট ইউ, আমি তোমার সাথে দেখা করেছিলাম, অনেক দিন হয়ে গেল যখন আমি তোমার সাথে দেখা করেছিলাম, এই টাইপের মানে, জাস্ট এটা একবারে বঙ্গানুবাদ না করে ভাবার্থ বলতে পারি এর অর্থটা। তাহলে কি বলবো? ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড মেট ইউ, হ্যাঁ অনেক দিন হয়ে গেল বা অনেক দিন হয়ে গেল তোমার সাথে আমার যখন দেখা হয়েছিল, এই তো এর মানে,
ঠিক আছে? তো তুমি আশা করি বুঝতে পারছো যে এখানে আমরা রাইট ফর্ম ভার্বস বুঝে ফেললাম এবং একই সাথে ফ্রেজেস যে সেন্সের যে কনজাংশন হিসেবে ব্যবহার আমরা বাক্যে কেমন করে আসে এই দুটো টপিকই আমরা শিখে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমি দেখো প্রতিটা সেন্টেন্সের মানে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়, ভালোভাবে বুঝতে পারো। ওকে, তাহলে আমরা সিন্সের ব্যবহার আমাদের চলে গেল। এরপরে চলো আমরা অন্য একটা ফ্রেজ নিয়ে আলোচনা করি। এগুলো যেমন লেট অ্যালোনের ব্যবহার আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। হ্যাঁ, যেমন ভাবা যায় না, কোনো একটা কাজ ভাবা যায় না বা এরকম একটা কিছু, তখন আমরা ব্যবহার করি লেট অ্যালোন। ঠিক আছে? যেমন আমার কাছে 10 টাকা নেই, 100 টাকা ভাবার তো মানে 100 টাকা তো থাকা দূরেরই কথা, তাহলে আই ডোন্ট হ্যাভ 10 মানি লেট অ্যালোন 100 টাকা। ঠিক আছে? এরকম। হ্যাঁ, তো এই ধরনের বাক্যে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। আমি গতদিন অনেক উদাহরণ দিয়েছি, যদি এখন আমার উদাহরণগুলো মনে আসতেছে না, হঠাৎ করে মনে আসতেছে না। ঠিক আছে, আমি গতদিনের আলোচনাটা তোমরা একটু কাইন্ডলি দেখে নিবে। আচ্ছা, চলে এসো এবার অ্যাজ ইফ। ঠিক আছে? অ্যাজ ইফ বা অ্যাজ দ এর মানেটা কি হবে? যেন। ঠিক আছে? এর বাংলা মানেটা হবে যেন। তো অ্যাজ ইফ এবং অ্যাজ দ একই অর্থে ব্যবহৃত হয়, তবে কোনো কোনো গ্রামার আমরা দেখতে পাই যে অ্যাজ দ আমরা দেখি যখন কোনো একটা নেগেটিভ সেন্টেন্স পাই তখন সেক্ষেত্রে অ্যাজ দ দেখতে পাই, অ্যাজ দ এর ব্যবহারটা চলে আসে। তোমরা একটু খেয়াল করবা, যদি আমরা এখানে নেগেটিভ সেন্টেন্সের উদাহরণটা ইনক্লুড করা হয়নি, আমি পরবর্তীতে দেখিয়ে দেবো। তো দুটো এই যে তোমার যে কনজাংশনটা রয়েছে, তোমার এই যে তোমার কি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রথম যেটা হবে সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তারপরে অ্যাজ ইফ এবং তারপরে পাস্ট ইনডিফিনিট হবে। অর্থাৎ একটি সেন্টেন্সে অ্যাজ ইফ তখনই ব্যবহার করব যখন প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হবে, যদি থাকে তাহলে, আর অ্যাজ ইফ মধ্যখানে হবে অ্যাজ ইফ এবং তারপরের সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট। আমরা উদাহরণটা একটু দেখে নেব। দেখো, আর দ্বিতীয় সেন্টেন্সে দেখো, মানে দ্বিতীয় স্ট্রাকচারটা দেখো যে কি হবে, পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ প্রথম সেন্টেন্সটি যখন পাস্ট ইনডিফিনিট হবে তারপরে অ্যাজ ইফ থাকবে এবং অ্যাজ ইফের পরে তাহলে আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্সটি ব্যবহার করব। দেখো, আচ্ছা, জন টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। এখানে আমি একটু ভুল হয়েছে, দেখো সে ব্যবহার করেছি আমি এখানে, আসলে এখানে জন হবে, যে জন এমনভাবে কথা বলে যেন সে পাগল। ঠিক আছে? জন টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। জন এমনভাবে কথা বলে যেন সে পাগল হয়ে গেছে। ঠিক আছে? তো এই যে দেখো কোন টেন্স, এই যে অ্যাজ ইফের পূর্বে কোন টেন্স রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। ঠিক আছে? তো তাহলে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তবে এটা খেয়াল রাখবা তোমরা, কল্পনার্থে ব্যবহার করা হয়। এই যে অ্যাজ ইফ, এই ফ্রেজটা কল্পনার্থে ব্যবহার করা হয়, একটু অবাস্তব অর্থে ব্যবহার করা হয়। এখানে তোমরা ওয়ারের পরিবর্তে হ্যাডও দিতে পারো। এখানে দুইটা তোমার ভার্ব ব্যবহৃত হয়, বিশেষ করে ওয়ার এবং হ্যাড ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো? এখন তুমি বলবে স্যার এই যে এখানে হি তো আপনার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ওয়ার কেন ব্যবহৃত হয়? হ্যাঁ, কল্পনার্থে অতীতের কোনো কথা, অবাস্তব কথা বোঝাতে আমরা এই সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলারের পরে আমরা ওয়ার ব্যবহার করতে পারি, কল্পনার্থে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো যে হি বিহেভস, সে এমনভাবে আচরণ করে অ্যাজ ইফ, যেন হি নিউ নাথিং। মনে হচ্ছে সে এমনভাবে আচরণ করতেছে মনে হচ্ছে সে কিছুই জানে না, অথচ সে একটা বিশাল কাহিনী জানে। তো এমনভাবে আমাদের সামনে একটা উপস্থাপন করলো কোনো কিছু, মনে হচ্ছে যে সে কিছুই জানে না, অথচ মনে করো ওই ঘটনার মূল হোতা কিন্তু সে। তো এই ধরনের বাক্যে আমরা এই ধরনের ব্যবহার করতে পারি। হি বিহেভস অথবা হি টক্স, সে এমনভাবে কথা বলে। ঠিক আছে? হি লাভস, এরকম মনে করো সে এমনভাবে হাসে, বা এই ধরনের কথা যখন আমরা ব্যবহার করব, এই অ্যাজ ইফ আমরা এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে দেখো যে হি প্রসিডেড, সে এমনভাবে যুক্তিতর্ক দিয়ে কথা বললো বা কিছু করলো বা এগিয়ে গেল। প্রসিডেড মানে তোমার তর্ক দিয়ে কথা বলা বা যুক্তি সহকারে কথা বলা বা এগিয়ে যাওয়া, প্রসিড। ঠিক আছে? তো হি প্রসিডেড কোন টেন্স রয়েছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে পরের যে সেন্টেন্সটা থাকবে কনজাংশন, এই যে ফ্রেজ রয়েছে অ্যাজ ইফ, তাহলে আমরা আগেই দেখেছি যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে দেখো হি প্রসিডেড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, সে এমনভাবে যুক্তিতর্ক করলো বা কথা বললো বা এগিয়ে গেল মনে হচ্ছে সে সবই জানে। ঠিক আছে? বা এরকম একটা কিছু, সে সব কিছুই জানে, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে বা সব কিছুই জানতো, এরকম অর্থ হবে। ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাজ ইফের দুইটা গঠন রয়েছে, যে অর্থ প্রথম টেন্স যদি না, প্রথম বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয় তাহলে পরেরটা হবে তোমার পাস্ট ইনডিফিনিটে, আর
অ্যাজ ইফের পূর্বে যদি তোমার কি থাকে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে এটা হবে পাস্ট পারফেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, দেখো এটা পড়েছে তোমার ঢাকা বোর্ড 2024-এ পড়েছে। দেখো, সুমি টক্স টু মাচ। সুমি অনেক কথা বলে, জাস্ট লাইক টকেটিভ বাসালের মতো, ঠিক আছে, অনেক কথা বলে। দেখো, ইট ইজ ড্যাশ, ইট ইজ ড্যাশ। দেখো এটা কিন্তু কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর পরের সেন্টেন্সটা দেখো ওয়ার হয়ে গেছে, এই যে ওয়ার, তারপরে দেখো সি, এই যে থার্ড পার্সনের পরে আবার ওয়ার। তুমি চিন্তা করছো? একটা ক্লু কিন্তু আমি একটু আগে বললাম, এটা ঢাকা বোর্ড 2024-এ পড়ছে। তাহলে কি ক্লুটা ছিল? যে তুমি থার্ড পার্সন সিঙ্গুলার পর জীবনে ওয়ার দেখতে পাবে না। তো ওয়ার কখন হয়? অ্যাজিভ, কেবলমাত্র যদি তুমি অ্যাজিভ ব্যবহার করো একটা সেন্টেন্সে, তখনই তুমি এখানে ওয়ার দিতে পারো, ঠিক আছে? তো আমরা কি হবে এখানে দেখো, তাহলে অবশ্যই হবে ইট ইজ অ্যাজ ইফ। দেখো, ইট ইজ অ্যাজ ইফ সি ওয়ার এ ম্যাড। মনে হচ্ছে সে পাগল হয়ে গেছে, ঠিক আছে? এরকম একটা অর্থ এখানে দেখাবে। যদি আমি বাংলা মানে লিখতে পারিনি, আমি তোমাদের বলে দিলাম, মনে হচ্ছে সে পাগল হয়ে গেছে, এরকম একটা অর্থ এখানে প্রকাশ করবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা তোমাদের 2 নম্বর যে কোশ্চিন রয়েছে, যে সুইটেবল ফ্রেজেস, ইউজেস অফ সুইটেবল ফ্রেজেস, তার মধ্যে যেগুলো আলোচনা করতেছি আমি, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আলোচনা করতেছি পরীক্ষায় আসার মতো, এগুলো আলোচনা আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, আমরা নেক্সট যে ফ্রেজেস রয়েছে, ফ্রেজটা রয়েছে, আমরা সেই ফ্রেজটা শিখে ফেলবো। আমি এগুলা ছোট কালিতে লিখে রেখেছি, কারণ আমি গত দিন এগুলো শিখিয়েছিলাম, এগুলো আমি ছোট করে লিখে রেখে দিয়েছি। দেখো, অনেক আলোচনা করেছিলাম, এর আগের ক্লাসটা তোমরা কাইন্ডলি দেখে নেবে। এবং আজকের আলোচনা থেকে যে আলোচনাগুলো করতেছি, গতকালের আলোচনাটা বেশি একটু আলাদা ছিল এবং সিমিলারিটি ছিল। তোমরা আসলে ডিফারেন্সিয়েট করতে পারো না যে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক অ্যান্ড হোয়াটস ইট লাইক, কখন কোনটা ব্যবহার করব, এর ব্যবহারটা আমরা কিন্তু বলে দিয়েছি। তারপরে উড রাদার, হ্যাড রাদার, কখন উড রাদার ব্যবহার করব না হ্যাড রাদার ব্যবহার করব, এর বিষয়টাও কিন্তু আমি গত ক্লাসে ক্ল্যারিফাই করে দিয়েছি। আশা করি তোমরা ওই ক্লাসটি দেখে নেবে ইনশাল্লাহ। দেখো, এখন চলে আসো যে অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র বা কেবলমাত্র, হ্যাঁ যেই মাত্র বা যখনই, এর ধরনের একটা কিন্তু অর্থ প্রকাশ করবে এই অ্যাজ সুন অ্যাজ। দেখো, একটি ঘটনা ঘটার পর আরেকটি ঘটা বা দুটি অংশ তোমার একই টেন্স হয়, অর্থাৎ একটি ঘটনার পর যখন আরেকটি ঘটনা শুরু হয়ে যাবে, তখন আমরা এই অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। আমরা এই ব্যবহারটা নো সুনার হ্যাড দিয়েও ব্যবহার করতে পারি। নেগেটিভ সেন্টেন্স আকারে যখন প্রকাশ করব, তখন আমরা নো সুনার হ্যাড ব্যবহার দিয়ে এর অর্থটা প্রকাশ করতে পারি। এবং আরও দুইটা তোমার ক্লজ রয়েছে, সেগুলো দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তবে আজকের আলোচনাটা আমরা এখানেই দেখব। দেখো, যে বলতেছে কি, যে কখন ব্যবহার করবো আমরা অ্যাজ সুন অ্যাজ। বাংলা মানেটা তোমরা একটু মনে রাখো, যে এর মানে হলো যখনই বা যেই মাত্র। দেখো, অ্যাজ সুন অ্যাজ উই স আওয়ার টিচার, যখনই আমরা আমাদের শিক্ষককে দেখলাম, কি দেখো কোন টেন্স রয়েছে? পাস্ট টেন্স। তাহলে আমরা জানি যে অ্যাজ সুন অ্যাজ যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, তাহলে উভয় দিকেই টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এই অ্যাজ সুন অ্যাজকে তুমি প্রথমেই নিয়ে চলে আসছো, যার কারণে এখানে আমাদেরকে একটা কমা দিতে হবে। যদি তুমি অ্যাজ সুন অ্যাজ মধ্যখানে ব্যবহার করতা, ঠিক আছে, তখন তুমি এই কমাটা না দিলেও হতো। ওকে, তাহলে দেখো যে অ্যাজ সুন অ্যাজ উই স আওয়ার টিচার উই স্টুড আপ, যখনই আমরা আমাদের শিক্ষককে দেখলাম আমরা দাঁড়িয়ে গেলাম। এই যে যখনই বা যেই মাত্র, ঠিক আছে, হ্যাঁ এরকম একটা অর্থ এখানে প্রকাশ করছে। আচ্ছা, তাহলে তুমি এখানে কি বসাবা, যে তুমি কি দেখে চিনবা যে এখানে অ্যাজ সুন অ্যাজ বসবে? তুমি খেয়াল করবা যে দুটো টেন্সে রয়েছে, কি রয়েছে তোমার পাস্ট টেন্স রয়েছে। স্টুড আপ, স্ট্যান্ড মানে কি? STAND, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ড মানে দাঁড়ানো। তাহলে স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে কি স্টুড, আর এখানে সি মানে দেখা, সি এর পাস্ট ফর্ম কি স। তাহলে দেখো দুটোই কিন্তু একই টেন্সে রয়েছে। তাহলে তুমি চিন্তা ভাবনা করবা দুটো টেন্স একই রয়েছে, তাহলে আমরা কোন ধরনের আমরা ফ্রেজটা ব্যবহার করতে পারি। তখন তুমি এখানে রিলেট করে এই অ্যাজ সুন অ্যাজটা এখানে ব্যবহার করবে। ওকে, দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং, যখনই ঘন্টাটা বেজে উঠলো, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ বা যেই মাত্র ঘন্টাটি বেজে উঠলো, উই এন্টার দ্য ক্লাসরুম, আমরা শ্রেণীকক্ষে প্রবেশ করলাম। ঠিক আছে, তাহলে দেখো দুটো টেন্সই কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। এখানে ইন্টার্ড পাস্ট টেন্সে রয়েছে। তাহলে আমরা কোন ধরনের ফ্রেজটা ব্যবহার করতে পারি? আর আরও একটা বিষয় হলো, সহজ বিষয় হলো, যে 10টি ফ্রেজ তোমার সুন্দর করে দেওয়া থাকবে। এমন নয় যে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে।
খুঁজে খুঁজে মানে বাইরে থেকে খুঁজে বের করতে হবে, তোমার কোশ্চিনে দেওয়া নেই যে ফ্রেজগুলা, সেগুলো কিন্তু না, তোমার চোখের সামনে ফ্রেজগুলো 10টা ফ্রেজ সুন্দর করে দেওয়া থাকবে, ওখান থেকে তুমি বেছে বেছে তুমি সুন্দর করে এখানে বসাবা। তো একটু বৈশিষ্ট্যগুলো যদি একটু কালচারের ভিতরে রাখো তোমরা, অবশ্যই তোমরা এই ফ্রেজগুলা পারবে ইনশাল্লাহ, আশা রাখতেছি। দেখো তারপরে দেখো, অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, যখনই আমরা স্টেশনে পৌঁছলাম, দ্য ট্রেন স্টার্টেড, ট্রেনটি যাত্রা শুরু করে দিল, অর্থাৎ হয়তো ট্রেনটা সে পেয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু নো সুনার হ্যাড দিয়েও প্রকাশ করতে পারি। আচ্ছা দেখো, এখন দেখো এই এখানে একটা এটা রাজশাহী বোর্ডে আসছে, দেখো রাজশাহী বোর্ড 2024 আসছে, এটা কি আসছে, এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে। হ্যাঁ, শূন্যস্থান দেওয়া আছে। দেখো হি মেট মি, মানে সে আমার সাথে সাক্ষাৎ করেছিল। হি হাগ মি, ঠিক আছে, মানে এবং সে আমার সাথে আলিঙ্গন করেছিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? দেখো দুটোই কিন্তু কোন টেন্সে রয়েছে, দুটোই কিন্তু তোমার পাস্ট ইনডিফিনিটে রয়েছে, পাস্ট ইনডিফিনিটে রয়েছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কোন ধরনের ফ্রেজ ব্যবহার করতে পারি? দেখো আমরা অবশ্যই এখানে অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ হি মেট মি, যখনই সে আমার সাথে দেখা করলো বা সাক্ষাৎ করলো, হি হাগ মি, সে আমার সাথে উষ্ণভাবে আলিঙ্গন করলো, ওয়ার্ম, হি হাগ মি ওয়ার্মলি। ঠিক আছে, বা আমরা কিভাবে আলিঙ্গন করলো সেটা আমরা অ্যাডভার্বের মাধ্যমে শেষে সেটা যুক্ত করতে পারতাম। তো যাই হোক, এটা এখানে লেখা হয়নি, কোশ্চিনটা এখানে এভাবেই লেখা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে যখনই সে আমার সাথে সাক্ষাৎ করলো, উষ্ণভাবে আলিঙ্গন করলো। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে এখানে এই যে পাস্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম, দেন উই ক্যান ইউজ হিয়ার অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, এবার আমরা দেখব যে লেস্ট এর ব্যবহার। আজকের ক্লাসটি একটু বড় হচ্ছে, আমি আর কয়েকটা ফেজ আলোচনা করে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো বারবার তোমার লাইভে আসা যাবে না আর কি। তো আমি আজকে দেখো লিস্টের ব্যবহারটা একটু দেখে ফেলো তোমরা, যে লিস্ট যাতে না, মানে এই ধরনের একটা অর্থ প্রকাশ করবে, যাতে না। হ্যাঁ ঠিক আছে, তো এটা একটি কি কনজাংশন হিসেবে এখানে আমরা ব্যবহারটা শিখবো। সবসময় প্রিন্সিপাল ক্লজের পরে বসে, অর্থাৎ তোমার সাবঅর্ডিনেট ক্লজের পরে বসালে হবে না, এটা বসে কখন? সবসময় প্রিন্সিপাল ক্লজ যেখানে থাকবে তার ঠিক পরেই এর লিস্ট শব্দটা বসে যাবে। দেখো কখন ব্যবহার করব এবং এর গঠনটা একটু খেয়াল করবে। দেখো প্রথমে তোমার প্রিন্সিপাল ক্লজ থাকবে বা প্রথম বাক্য থাকবে, তারপরে লিস্ট থাকবে। ঠিক আছে, তারপরে কিভাবে ব্যবহার করব? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো এটা কিন্তু গঠনটা আমাদের একটু মনে রাখতে হবে। দেখো গঠন মনে যদি তুমি নাও রাখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? বলে বলে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার গঠন আর মুখস্থ করতে হবে না। বিষয়টা হচ্ছে এইরকম। তাহলে কি হবে? দেখো প্রথম বাক্য বসবে, তারপরে লিস্ট বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট, যে কোনো একটা বসাতে পারো। আর আমরা জানি মডাল, যে শুড মাইট এগুলো কি মডালস না? মডালসের পরে ভার্বের সবসময় কি হয়? V1 হয়। এটা তো আমাদের মনে অবশ্যই আছে, আমরা রাইট ফর্ম ভার্বসে পড়েছি, অন্য কোথাও পড়েছি। দেখো তাহলে কি হবে? দেখো কুমিল্লা বোর্ড তোমার 2019-এ এটি পড়েছিল যে রিমি স্টাডিড হার্ড। ঠিক আছে, রিমি স্টাডিড হার্ড ড্যাশ জিপিএ শুড বি মিসড। ওকে, তাহলে এখানে কি হবে? দেখো যে রিমি কঠোরভাবে পড়ালেখা করেছিল যাতে সে তোমার জিপিএ 5টা মিস না করে দেয়। লেস্ট জিপিএ 5 শুড বি মিসড, হ্যাঁ, যাতে জিপিএ 5টা মিস না হয়ে না যায়। সে মানে কঠোর পরিশ্রম করেছিল রিমি, বুঝতে পেরেছ? তো দেখো এখানে কিন্তু তুমি কি দেখে বুঝবে যে লেস্ট বসবে? এই যে দেখো এখানে তোমার সাবজেক্ট দেওয়া আছে, ঠিক আছে, শুড, এই যে শুড অথবা মাইট দেওয়া থাকবে। তো এখানে একটু বিষয় আছে, বিষয়টা দেখো যে তুমি বলবে স্যার এখানে শুড আর মাইট বা শুড, তারপরে কি আছে তোমার ভার্বের এটা হলো কেন, যে মিসড হলো কেন? আসলে বাক্যটা তোমার প্যাসিভে করা আছে। তো প্যাসিভে করা থাকলে শুডের পরে আমরা যদি কোনো ভার্ব থাকে, তো এখানে আমরা কি করব? বি দিতে হবে অবশ্যই তোমাকে, শুড বি মিসড। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না যে স্যার আপনি গঠন একরকম বললেন, আবার উদাহরণ মনে হচ্ছে অন্যরকম। তাহলে রিমি স্টাডিড হার্ড লেস্ট জিপিএ 5 শুড বি মিসড। এখন আমরা প্যাসিভ বাক্য কখন করি, প্যাসিভ ভয়েস কখন করি? যখন দেখো কর্তা যখন কোনো কাজ নিজে করে না, ঠিক আছে, কারো দ্বারা যখন বুঝায়, তখন আমরা কিন্তু প্যাসিভ ব্যবহার করি। বা কোনো একটা কৃত্রিম, ঠিক আছে, কোনো একটা অনুষ্ঠান, ঠিক আছে, একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, এরকম একটা এ সিরিমনি ওয়াজ অর্গানাইজড। এই যে এ সিরিমনি মানে একটা অনুষ্ঠান, ওয়াজ অর্গানাইজড, এই যে ওয়াজের পর তোমার ওয়াজের পর V3 অর্গানাইজড মানে আয়োজন করা হয়েছিল। তো এই যে
এটা প্যাসিভ হলো কেন? একটা অনুষ্ঠান কি নিজে নিজে আয়োজন করতে পারে? সে কি কোনো কাজ করতে পারে? সে কোনো কাজ করতে পারে না, অর্থাৎ প্যাসিভ অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনই তোমাদের এখানে তোমার শুড বি মিসড, এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পারছো বিষয়টা। দেখো এবার আমরা পরের সেন্টেন্সে চলে যাই। দেখো আচ্ছা, দ্য থিপ হ্যাজ ফ্লেড অ্যাওয়ে, চোরটি পালিয়ে গেছে। দেখো চোরটি পালিয়ে গেছে, তাহলে কি হবে? হি মাইট বি কট, হি মাইট বি কট, ঠিক আছে, যাতে সে ধরা পড়ে না যায়, যার কারণে সে পালিয়ে চলে গেছে। চোরটি পালিয়ে গেছে পাছে সে ধরা পড়ে না যায়, ঠিক আছে, যাতে বা পাছে বা যাতে, এরকম, ঠিক আছে, এরকম অর্থে আমরা ব্যবহার করি, যাতে সে ধরা পড়ে না যায়, পাছে সে ধরার পড়ে না যায়, এই অর্থে আমরা ব্যবহার করতে পারবো। তো এখন তুমি বলতে পারবে যে স্যার এখানে আমরা কি দেখে লেস্ট ব্যবহার করব, ঠিক আছে, লেস্টটা আমরা কখন ব্যবহার করব? এখন তুমি দেখো সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে রয়েছে মাইট বি কট, মানে আবার দেখো সেন্টেন্সগুলো বেশিরভাগই প্যাসিভে চলে আসছে, ঠিক আছে, প্যাসিভে চলে আসছে। তাহলে দেখো যে মাইট রয়েছে, সাবজেক্ট রয়েছে, মাইট রয়েছে, তারপরে তোমার একটা প্যাসিভ অর্থ ব্যবহার করেছে বা কট রয়েছে, ঠিক আছে, একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কথা ছিল কিন্তু নেই। এর কারণ হলো যেটা প্যাসিভ সেন্টেন্স দিয়ে তোমার বাক্যটা গঠন করা হয়েছে। তাহলে তুমি আশা করি যে তুমি লক্ষণটা বুঝতে পেরেছো বা কোনো ক্লু বা ইন্ডিকেটরটা বুঝতে পেরেছো যে এখানে সাবজেক্ট রয়েছে, মাইট রয়েছে, তাহলে এখানে আমাদেরকে অবশ্যই লেস্ট ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের স্লাইডের উপস্থাপনা। আমি স্লাইডে আর অন্য কিছু দিয়ে রাখিনি, তবে তোমাদের ফ্রেজ হিসেবে আরও রয়েছে, যেমন দেয়ারের ব্যবহার রয়েছে, ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার রয়েছে। দেয়ারের পরে আর কখন হয়, মনে করো সাবজেক্ট যখন তোমার বহুবচন হবে তখন দেয়ারের পর আমরা আর ব্যবহার করব, ঠিক আছে, বা কোনো একটা সময় ব্যবহার করতে চাইলে আমরা ইট ব্যবহার করব, সময়ের উপস্থাপনা, কোনো ডেটের ব্যবহার করতে চাইলে আমরা ইট ব্যবহার করব। এ ধরনের ব্যবহারগুলো কিন্তু রয়েছে, আমি হয়তো নেক্সট ক্লাসে দেয়ার বা ইটের ব্যবহারটা আলোচনা করে দেবো। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের রয়েছে নিচ দিকে। দেখো এই যে দেখো, আমি যদিও বলছিলাম যে আলোচনা করবো না, তবে আলোচনাটা একটু করে দিই, যদিও দীর্ঘায়িত হচ্ছে ক্লাসটি। তোমরা একটু ধীরে ধীরে পরবর্তীতে ক্লাসটা ইনশাল্লাহ দেখে নেবে। যদি বিরক্ত লাগে বা বুঝতে না পারো তাহলে পরবর্তীতে সময় করে ক্লাসগুলো একটু তোমরা দেখে নেবে। দেখো ইটস টাইম বা ইটস হাই টাইমের ব্যবহার, ঠিক আছে, এগুলো আসলে টপিকগুলো আগের টপিকের থেকে অনেক সহজ, এজন্য আমি আলোচনাটা পরে রেখেছি। আর এটা তোমরা সবচেয়ে বুঝতে পারো, আমি যখন ক্লাসে পড়াই তখন স্টুডেন্টরা বলেই যে আসলে এই টপিকগুলো একটু সহজ আছে স্যার। তো দেখো কি হবে বিষয়টা, দেখো আচ্ছা, এই যে এখানে বলতেছে, দেখো ভার্ব পাস্ট ফর্ম কখন হবে, আর ইটস টাইম, ইটস হাই টাইমের অর্থটা কি, মানে এখনই উপযুক্ত সময়, মানে এই সময়টা পার হয়ে গেলে বা কোনো একটা কিছু কাজ করা হবে না, এরকম একটা বোঝাতে আমরা ইটস টাইম, ইটস অথবা ইটস হাই টাইম আমরা ব্যবহার করে থাকি। দেখো আচ্ছা, এখানে একটা কথা বলেছি, দেখো ইটস টাইম এর পরে, ঠিক আছে, পরে সাবজেক্ট যদি না থাকে তখন আমরা কি ব্যবহার করব? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আমি উদাহরণ দিয়ে সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই যে এখন আমরা ব্যবহারটা দেখবো। দেখো ইটস হাই টাইম স্টুডেন্টস গেইন নলেজ। দেখো তাহলে কি হবে? ইটস হাই টাইমের পরে তোমার একটা সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্ট রয়েছে, দেখো সাবজেক্ট যদি থাকে ইটস হাই টাইম, এখন আমি ক্লিয়ারলি বলতেছি আর একটু ভালো করে শোনো। ইটস হাই টাইম রয়েছে এবং ইটস হাই টাইমের পরে একটা সাবজেক্ট রয়েছে। যদি সাবজেক্ট থাকে তোমার, তাহলে যে ভার্বটা হবে সেটা অবশ্যই পাস্ট টেন্সে হবে। হ্যাঁ, তো তুমি বলবে স্যার এখানে এই যে এ হাই ইটস হাই টাইম, হ্যাঁ, এর মানে এটা দেওয়া থাকবে না বা এরকম কিছু দেওয়া থাকবে না, শুধু দেওয়া থাকবে যে স্টুডেন্টস দেওয়া থাকবে আর গেইনড নলেজ, স্টুডেন্টস গেইনড নলেজ এইটুকু দেওয়া থাকবে। তখন তোমাকে বুঝতে হবে যে এখানে অবশ্যই ইট ইজ হাই টাইম এর ব্যবহারটা আমাকে এখানে করতে হবে। দেখো এই যে সাবজেক্টের পরে আমরা কি রয়েছে, তোমার যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে। তো ইট ইজ হাই টাইম স্টুডেন্টস গেইনড নলেজ। এখন মনে করো তোমরা কোনো একটা জায়গায় বেড়াতে গেছো বা কোনো একটা জায়গায় পিকনিকে গেছো বা জায়গাটা তোমার ভালো না, রাত হয়ে গেল, তাহলে তো আমরা ইংরেজি বলতে পারি যে আমাদের এই জায়গাটি এখনই ছেড়ে যাওয়া উচিত। ঠিক আছে, ইটস হাই টাইম উই লেভ দিস প্লেস। হ্যাঁ, এখনই আমাদের এই সময়টি ছেড়ে যাওয়া উচিত। বা ধরো বৃষ্টি চলে আসবে, এখনও আমাদের খেলাটা শুরু করতে পারিনি বা খেলা যদি আমরা শুরু না করি খেলতে পারবো না, তো
আমরা বলতে পারি যে আমাদের এখনই খেলাটা শুরু করা উচিত। হ্যাঁ, তখন আমরা কি বলতে পারি, ইটস হাই টাইম উই স্টার্টেড প্লেয়িং। আমরা এখনই খেলাটা শুরু করতে পারি। দেখো আমি কিন্তু শুধু যে একটা উদাহরণ দিচ্ছি তা না, আমি তো উদাহরণ এগুলোর বাইরেও কথা বলতেছি। তাহলে তোমরা যদি একটু ভালো করে কথা বলতে চাও তাহলে এই ব্যবহারগুলো তোমাদের অবশ্যই ভালো করে শিখতে হবে। আচ্ছা, তাহলে এবার দেখো যে ইট ইজ হাই টাইম ইউ লার্ন ইউর লেসন্স, মানে তোমার পাঠটা তোমার শেখা এখনই উচিত। মানে তুমি যদি এখন না শিখো তাহলে তোমার পরীক্ষা চলে আসবে, আর পরীক্ষা চলে আসলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। তো এখনই হাই টাইম বা এখনই উপযুক্ত সময়, ইটস হাই টাইম ইউ লার্ন ইউর লেসন্স। এখন দেখো লার্ন ইজ এখানে তোমার ইউ এর পরে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট বসে যায় তারপরে যে ভার্বটা হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তবে দেখো তোমাকে ইট ইজ হাই টাইম এইটুকু অংশ দেওয়া থাকবে না, দেওয়া থাকবে কি ইউ লার্ন ইউর লেসন্স। তাহলে যখন দেখবা সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট পর পাস্ট ফর্ম আছে, তাহলে আমরা ইট ইজ হাই টাইম ব্যবহার করব, ইট ইজ টাইম ব্যবহার করব না। হ্যাঁ, দুটো শব্দ রয়েছে যে দেখো সরি ইট ইজ টাইম এটাও কিন্তু একটা ফ্রেজ, ঠিক আছে, আর ইট ইজ হাই টাইম এটাও ফ্রেজ। তো আমরা তো ইট ইজ টাইম ব্যবহার করতে পারতাম, করলাম না কেন? দেখো এখানে কিন্তু একটা সাবজেক্ট চলে আসছে, যদি সাবজেক্ট না আসতো তখন কিন্তু আমরা ইট ইজ টাইম ব্যবহার করতাম। আর তখন কি হতো যে তোমার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হতো। আমরা উদাহরণ রয়েছে আমাদের এখানে, আমরা দেখবো, চলো। তো ইট ইজ হাই টাইম কখন হবে আমি আবার বলে দিচ্ছি যে সাবজেক্ট পরে যদি ভিচু পেয়ে যাও তাহলে তোমরা ইট ইজ হাই টাইম বসিয়ে দিবে। ওকে, এবার দেখো এই যে দেখো ইট ইজ টাইম টু গো, এখনই যাওয়ার সময়। হ্যাঁ, ইট ইজ টাইম টু গো। আর ওখানে কি হয়েছিল যে এখনই উপযুক্ত সময়, মানেটা এরকম হতো। আর এখন যা এখানে বাধ্যবাধকতা একটু কম বোঝায় যে ইট ইজ টাইম টু গো, এখন যাওয়ার সময়, ইট ইজ টাইম টু ইট, এখন খাওয়ার সময়, ইটস টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময়। দেখো একটা সেন্টেন্স যদি তোমার ভেতরে চলে যায় তুমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে, ঠিক আছে। ইটস টাইম টু স্টাডি, এখন পড়ালেখার সময়, এই ধরনের বাক্য আমরা গঠন করতে পারি। শুধুমাত্র যে আমরা পরীক্ষা ভালো করার জন্য শিখতেছি তা না, আমাদের প্রাত্যহিক জীবনে ভালো কিছু লেখার জন্য, ভালো কিছু পরীক্ষা ভালো করার জন্য আমরা কিন্তু এই ইংলিশটা এখান থেকে শিখতে পারি। ওকে, দেখো আনলেসের মানে হলো যদি না, সাধারণত নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। দেখো এখানে কিন্তু দুটো শব্দ রয়েছে। এই আনলেস যদি কোনো সেন্টেন্সে তুমি খুঁজে পাও সেখানে কিন্তু ডন্ট, ডাজন্ট, হ্যাজন্ট বা এই ধরনের নাবোধক কোনো সেন্টেন্স ব্যবহার করতে পারবে না, বা টেন্সের কোনো গঠন ব্যবহার করতে পারবে না। তোমাকে অবশ্যই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে, পজিটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে, কারণ ও নিজেই একটা নাবোধক অর্থ প্রকাশ করে দেয়, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে বলে যে আনলেস যুক্ত অংশে নো, নট ব্যবহার করা হয় না, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে দেখো আমরা কিছু একটা উদাহরণ দেখি যে আনলেস দ্য ম্যান ওয়ার্ক হার্ড, যদি মানুষটি কঠোর পরিশ্রম না করে। এই যে পরিশ্রম না করে, দেখো এখানে না, নট কি আছে এখানের ভিতরে? না, নট নেই, কিন্তু এর অর্থটা হচ্ছে যে আনলেস দ্য ম্যান ওয়ার্ক হার্ড, মানুষ যদি কি হয়, মানুষ জাতি, ঠিক আছে, যে যদি কঠোর পরিশ্রম না করে, হি উইল নট শাইন ইন লাইফ, সে জীবনে কি করতে পারবে না, নিজে আলোকিত করতে পারবে না বা ভালো কিছু করতে পারবে না, ঠিক আছে। আর একটা বিষয় যে এই যে এখানে না আছে, পরের সেন্টেন্সে কিন্তু নাবোধক শব্দ ব্যবহার করা হয়, কিছু নাবোধক শব্দ বলতে পারো স্যার কোনগুলো নাবোধক শব্দ? যেমন ফেল মানে কি, মানে ব্যর্থ হওয়া। হ্যাঁ, এই ধরনের শব্দ কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারি, নাবোধক শব্দ। বা আনসাকসেসফুল বা এই টাইপের যে ভার্বগুলো রয়েছে, সে ভার্বগুলো কিন্তু আমরা আনলেসের পরের অংশে যে সেন্টেন্সে রয়েছে সেই সেন্টেন্সে ব্যবহার করতে হবে আমাদেরকে। দেখো ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। হ্যাঁ, এই যে দেখো ফেল মানে কি, নাবোধক শব্দ, আনলেসটা পরে ব্যবহার করা হয়েছে যদিও, যে আনলেস ইউ স্টাডি ওয়েল, তুমি যদি ভালোভাবে পড়ালেখা না করো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। তখন তুমি দেখবা যে আনলেস এখানে কিন্তু দেওয়া থাকবে না, তোমরা একটু খেয়াল করো, আনলেস কিন্তু এখানে দেওয়া থাকবে না, এরকম ঢাকা রয়েছে। তখন তুমি বলবা স্যার তাহলে আমি এখানে কিভাবে যে আনলেস ব্যবহার করতে হবে বুঝবো? তখন তুমি দেখবা এই যে নেগেটিভ শব্দ, ঠিক আছে, নেগেটিভ শব্দ আমরা ব্যবহার করেছি, বা নট কিছু ব্যবহার থাকবে। যখন নট বা ফেল টাইপের কোনো শব্দ ব্যবহার পাবে তখন তুমি দেখবা যে এখানে অবশ্যই আনলেসের ব্যবহার আছে। আর তুমি যদি সেন্টেন্সটা পড়ো দেখবা যে একটা কনটেক্সট, সেন্টেন্সের যে কনটেক্সট বা বিষয়বস্তু রয়েছে সেটা দেখেই তুমি আইডিয়া করতে পারবে যে এখানে আনলেস হবে কি হবে না, বা অন্য কি একটা ফ্রেজ এখানে বসবে।
দেখো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম আনলেস ইউ স্টাডি হার্ড। তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে। ঠিক আছে, এর মানেটা হলো এইটা। আমি দেখো প্রতিটা সেন্টেন্সের মানে বলে দেওয়ার তোমাদের চেষ্টা করতেছি যাতে তোমাদের বুঝতে খুব সহজভাবে বুঝতে পারো। দেখো, তারপরে আনলেস চলে গেলে, এবার চলে আসো যে উড ইউ মাইন্ড। মানে মানে ভদ্রভাবে যদি কোনো কিছু কারো কাছে রিকোয়েস্ট করো তুমি, তাহলে উড ইউ মাইন্ড বলতে পারো তুমি। তো উড ইউ মাইন্ডের বৈশিষ্ট্যটা কি? যখন উড ইউ মাইন্ড তুমি ব্যবহার করবে, এরপরে যে ভার্বটা বসবে তার সাথে আইএনজি তোমাকে অ্যাড করতে হবে, অর্থাৎ যুক্ত করতে হবে। এর মানেটা কি বলছে দেখো, আপনি কি কিছু মনে করবেন, বা যদি কিছু মনে না করেন তাহলে এই জিনিসটা দিলে ভালো হতো। হ্যাঁ, এই টাইপের যদি অর্থ প্রকাশ করে তখন আমরা এটা ব্যবহার করতে পারি। কোনো ব্যক্তিকে কোনো কিছু অনুরোধ করা বোঝায়, অনুমতি চাওয়া অর্থে ব্যবহার করা হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বুঝতে পেরেছো? তো উড ইউ মাইন্ড যেখানেই পাবা, এবার তাহলে এটা কিভাবে আমরা খুঁজে ব্যবহার করব, মানে খুঁজে মানে বসাবো কিভাবে? দেখো, এই যে তোমার এইটুকু সেন্টেন্স, এইটুকু দেওয়া থাকবে না, এই যে এইটুকু উড ইউ মাইন্ড এখানে দেওয়া থাকবে না, উড ইউ মাইন্ড এখানে দেওয়া নেই মনে করো। তোমাকে বলছে টেলিং আস এ ঘোস্ট স্টোরি, মানে একটা প্রশ্নবোধক, কিন্তু দেখো প্রশ্নবোধক মানে ঘোস্ট মানে কি, মানে তোমার ভূত বা এই টাইপের কোনো কিছু। ঠিক আছে, যে উড ইউ মাইন্ড টেলিং আস এ ঘোস্ট স্টোরি, বা তোমার কোনো কিছু, তোমার কেউ গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার রয়েছে, তাদেরকে তুমি রিকোয়েস্ট করতে পারো যে উড ইউ মাইন্ড প্লিজ টেল মি এ ঘোস্ট স্টোরি, তুমি কি অনুগ্রহ করে একটি আমাকে কি করবে, যে একটি ভূতের গল্প বলবে, বা এরকম একটা কোনো একটা গল্প বলবে, মানে কোনো কিছু অনুরোধ করা অর্থে ভদ্রভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। তো টেলিং রয়েছে, সিমটম কি বা ইন্ডিকেটর কি? ইন্ডিকেটরটা বলতেছে টেলিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে আমরা ব্যবহার করতে পারি উড ইউ মাইন্ড। ঠিক আছে, আর তোমার বক্সের ভিতরে যে 10টা ফ্রেজ দেওয়া আছে তার ভিতরে যদি উড ইউ মাইন্ড থাকে তাহলে তুমি এখানে উড ইউ মাইন্ডটি ব্যবহার করতে পারো। ওকে, দেখো, উড ইউ মাইন্ড লেন্ডিং মি ইয়োর কার, যদি কিছু মনে না করে তোমার কারটি আমাকে একটু ধার দেওয়া যাবে কিনা, যদি কিছু মনে না করো। হ্যাঁ, ঠিক আছে, এই ধরনের অর্থ প্রকাশ করবে যে উড ইউ মাইন্ড লেন্ডিং মি 100 টাকা বা 1000 টাকা, তুমি যদি কিছু মনে না করে আমাকে 1000 টাকা ধার দাও, বা দেওয়া যাবে কিনা। ঠিক আছে, বা উড ইউ মাইন্ড গোয়িং টু মার্কেট টুমরো উইথ মি, যদি কিছু মনে না করো তুমি আমার সাথে কালকে যদি বাজারে যেতে তাহলে একটু ভালো হতো। এই ধরনের বাক্যগুলোতে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করে থাকি। দেখো, উড ইউ মাইন্ড, দেখো আই ওপেন্ড দ্য ডোর, ইফ আই ওপেন দ্য ডোর। দেখো, এখানে কিন্তু যদি আমি এই যে ইফ ব্যবহার করি তখন কিন্তু আমরা ওই এখানে তো ভার্ব আসেনি, যার কারণে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারিনি। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, যারা বিশেষ করে তোমরা 2025 সালের স্টুডেন্ট রয়েছো, হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলবো, একটু বিট। বিষয়টা হচ্ছে যে আমি তোমাদের জন্য একটি কোর্স ডিজাইন করেছি, যে কোর্সটি আমি রান করব তোমাদের এইচএসসি, তোমার যে আইসিটি পরীক্ষা রয়েছে সেই আইসিটি পরীক্ষার পূর্ব রাত পর্যন্ত তোমাদের এই কোর্সটি চলবে। আমি এখানে আইসিটিও দেখাবো এবং সেই সাথে সাথে ইংরেজির যে বিষয়গুলো রয়েছে আমি আমার যতটুকু সাধ্য রয়েছে সেই সাধ্য অনুযায়ী দেখানোর চেষ্টা করব। এবং যে নোটসগুলো রয়েছে আমার কাছে কিন্তু বেশ গুছানো নোটস রয়েছে, প্রতিটা টপিকের নোটস রয়েছে। আলোচনার শেষে আমি তোমাদেরকে প্রতিটা টপিকের নোটস দিয়ে দেবো, বিশেষ করে ইংরেজি সেকেন্ড পেপার বলো, ইংরেজি ফার্স্ট পেপার বলো, তাছাড়া আইসিটি তো রয়েছে, আইসিটির বিশেষ করে এমসিকিউ প্র্যাকটিস করতে আমি সব ধরনের চেষ্টা করব তোমাদের জন্য। বিশেষ করে তোমাদের সংখ্যা পদ্ধতির এমসিকিউ রয়েছে, ডিজিটাল ডিভাইসের এমসিকিউ রয়েছে, তারপরে তোমার HTML থেকে এমসিকিউ চলে আসে, সিকিউ চলে আসে, এগুলো তোমাদের কাছে অনেক জটিল মনে হয়। আমি অনেক ভালোভাবে হাতে ধরে প্র্যাকটিক্যাল করে আমি তোমাদের এইভাবে, যেমন আজকে প্রজেক্টরের মাধ্যমে দেখিয়েছি, তোমাদের সি প্রোগ্রামটাও দেখাবো, তারপরে HTMLটাও কীভাবে কাজ করে, সরাসরি আমি তোমাদের ক্লাসগুলো একেবারে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিব। তোমরা তো বিভিন্ন জায়গায় দেখো যে ক্লাসগুলো করো, কিন্তু কিভাবে পরিবর্তন হচ্ছে, কোন কোডের জন্য কোনটুকু, এই পরিবর্তনটুকু তোমরা বুঝতে পারো না। তো তোমরা যদি আমার এই কোর্সটিতে ভর্তি হও, ইনশাল্লাহ আমি তোমাদের এই টপিকগুলো ভালোভাবে বুঝিয়ে দেবো। প্রোগ্রামিং রয়েছে, সি প্রোগ্রামিং রয়েছে, আমি অনলাইনে তোমার ভালো করে সেগুলা প্র্যাকটিস করে তোমাদের দেখিয়ে দেবো। তো আমাদের এই কোর্সটিতে ভর্তি চলছে, যারা মনে করছো যে এই কোর্সে ভর্তি হলে হয়তো তুমি কিছু পাবে, ঠিক আছে, তো তোমাদেরকে বলতেছি, আশা করি যে এই কোর্সটি তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করতেছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে।
আইসিটি এবং ইংরেজি ক্লাস নিয়ে। আমি হয়তো ফ্রেজের আর আলোচনা করব না, হয়তো দু একটা যে ফ্রেজগুলো রয়েছে সেগুলো আলোচনা করে আমি ফ্রেজের আলোচনাটা শেষ করব। আমি হয়তো খুব শীঘ্রই তোমার রাইট ফর্ম ভার্বসের যে আলোচনা রয়েছে এবং যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস যেগুলো থেকে প্রশ্ন আসেই সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। আর ওইদিকে তোমার আইসিটিতে আলোচনা চলছে তোমার টুলস কমপ্লিমেন্ট নিয়ে। আজকে আমি একটা ক্লাস অফলাইনে আপলোড করেছি, তোমরা সেই ক্লাসটিও দেখতে পারো। তো আগামীকালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।